বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় প্রাণহানি বেড়ে 920, নিখোঁজ প্রায় 60,000 মানুষ। চলছে লুটতরাজ, অরাজকতা। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় ফের উত্তেজনা। বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাব দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েল লেবাননের মধ্যে আবারও কাঠামোগত চুক্তি সই। ভারতের রাম মন্দিরে ভক্তদের দানের অর্থ আত্মসাতের অভিযোগে তোলপাড়, জড়িত 8 কর্মী গ্রেফতার। রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে দাবি বিরোধীদের। জোরালো ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার নতুন সংকট এখন লুটপাট। দুর্যোগের সুযোগ নিয়ে দোকানপাট, শপিং মলে লুটতরাজ চালাচ্ছে দুর্বৃত্তরা। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করতে যাচ্ছে দেশটির সরকার। এদিকে উদ্ধার কাজে এখনো হিমশিম অবস্থা। যোগ দিয়েছে বিভিন্ন দেশের 30টির বেশি দল। এ পর্যন্ত 920 জনের মরদেহ উদ্ধার হয়েছে। জাতিসংঘের শঙ্কা, এখনো নিখোঁজ প্রায় 60,000 মানুষ। ভয় আর আতঙ্কে খোলা আকাশের নিচে অবস্থান হাজার হাজার মানুষের। একের পর এক দোকান, গুদাম ও সুপারমার্কেট থেকে লুট হচ্ছে খাদ্যদ্রব্য সহ নানা পণ্য। কেউ বস্তায় ভরে, কেউ বা থলিতে, আবার কেউ খালি হাতে যা পাচ্ছেন তাই নিয়েই যাচ্ছেন। এ দৃশ্য ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার। দুর্যোগের মধ্যেই মানুষের বেপরোয়া আচরণে বিশৃঙ্খল এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। লুটপাট বন্ধে এরই মধ্যে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। এদিকে বিপর্যস্ত ভবনের নিচে এখনো চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। জাতিসংঘের দাবি এই সংখ্যা প্রায় 60,000। এখনো জীবিতদের উদ্ধারের আশায় দিনরাত অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। বের করা হচ্ছে একের পর এক মরদেহ। নিখোঁজ স্বজনদের সন্ধানে নির্ঘুম রাত পার করছে ভেনেজুয়েলার মানুষ। এখনো অনুভূত হচ্ছে আফটার শক। আতঙ্কে বাড়িঘর ছেড়ে খোলা সড়কে অবস্থান নিয়েছে অনেকেই। আমরা রাস্তায় ঘুমাচ্ছি, খাবারের জন্য হন্যে হয়ে ঘুরছি। আমাদের কোনো বাড়ি নেই, মাথা গোজার ঠাঁই নেই। পুরো রাষ্ট্র ব্যবস্থা ধসে পড়েছে। এখনো বহু শিশুসহ অসংখ্য মানুষের কোনো খোঁজ মেলেনি। আমরা স্রেফ বেঁচে থাকার লড়াই করছি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকটে জর্জরিত লাতিন আমেরিকার দেশটির সহায়তা এগিয়ে এসেছে অনেক দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স, তুরস্ক, সুইজারল্যান্ড সহ আরও অনেক কয়েকটি দেশ খাবার, বিশুদ্ধ পানি আর উদ্ধারকারী দল পাঠিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 1600-রও বেশি উদ্ধারকর্মী, 100টি প্রশিক্ষিত কুকুর সহ মোট 30টি বিশেষ উদ্ধারকারী দল এখনও ভেনেজুয়েলায় অবস্থান করছে। ভেনেজুয়েলায় জরুরি উদ্ধার ও ত্রাণ সহায়তায় $15 মিলিয়ন বরাদ্দ দিয়েছে জাতিসংঘ। আক্রান্তদের চিকিৎসা সেবা, আশ্রয় ও খাদ্য সহায়তায় বিভিন্ন দেশ এগিয়ে এসেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা জানিয়েছে ভেনেজুয়েলায় 10,000-এরও বেশি পরিবারের জন্য 2 মাসের খাবারের মজুদ রয়েছে তাদের কাছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জোড়া ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলার, যার মধ্যে দ্বিতীয়টি হলো দেশটির ইতিহাসে 100 বছরের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কম্পন। ভেনেজুয়েলায় ভূমিকম্পের পেছনে ছিল টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষ। মাটির নিচের 2 সেন্টিমিটার স্থান পরিবর্তন কতটা যে ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই দেখল গোটা বিশ্ব। 1 মিনিটের মধ্যে জোড়া কম্পন চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক বহুতল ভবন। আলো ঝলমলে শহর মুহূর্তেই রূপ নিল আর্তনাদ আর মৃত্যুপুরীতে। লাতিন আমেরিকার অন্য দেশগুলো ভূমিকম্পের ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রিং অফ ফায়ারের সীমান্তে অবস্থিত ভেনেজুয়েলার ভূমিকম্প কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও 1812, 1967 ও 2008 সালে বড় ধরনের ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছিল দেশটি। এছাড়াও প্রায়ই ছোট আর মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। ভূমিকম্প কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং মাটির নিচে যুগের পর যুগ ধরে জমতে থাকা ফাটল আর চাপেরই বহিঃপ্রকাশ। ভেনেজুয়েলার এই বিপর্যয়ের পেছনে রয়েছে ভূপৃষ্ঠের গভীরে থাকা ক্যারিবীয় টেকটনিক প্লেট এবং দক্ষিণ আমেরিকান টেকটনিক প্লেটের সংঘর্ষ। ধীরে ধীরে প্রতি বছর মাত্র 2 সেন্টিমিটার করে সরে প্লেটগুলি, আর সেই সাথে জমা হতে থাকে ভূগর্ভস্থ চাপ। কিন্তু একসময় এই বিপুল চাপ ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। ফলে প্লেটের সংযোগস্থলে ফাটল ধরে এবং তীব্র কম্পনের সৃষ্টি হয়। এখানে মূলত একটি ভূমিকম্পই অন্যটিকে ডেকে এনেছে। মাটির নিচের প্লেটের ফাটল থেকেই প্রথম ঝাঁকুনিটা হয়, এরপরই তার ধাক্কা লাগে পাশের অংশে, সেটিও সাথে সাথেই ভেঙে যায়। আর এই কারণেই প্রথম ভূমিকম্পের মাত্র 39 সেকেন্ডের মাথায় দ্বিতীয় আঘাতটি আসে। ভূপৃষ্ঠের খুব কাছাকাছি এই কম্পন হওয়ায় ঝাঁকুনির মাত্রাও ছিল তীব্র। চোখের পলকে বড় বড় বহুতল ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে আলো ঝলমলে শহর পরিণত হয় এক ধ্বংসস্তূপে।
es un গোটা পৃথিবীতে গড়ে প্রতি বছর 8 মাত্রার ভূমিকম্প হয়তো একটি হয়, কিন্তু হিসাব হলো প্রতিটি 8 মাত্রার ভূমিকম্পের বিপরীতে একই সময়ে 7 মাত্রার ভূমিকম্প হয় 10টি আর 6 মাত্রার হয় 100টি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অফ ফায়ার এলাকাগুলোতে যা নিয়মিত ঘটে। ভেনেজুয়েলার ঘটনাটিও প্রকৃতির সেই ভূগর্ভস্থ নিয়মেরই অংশ। una falla vertical. লাতিন আমেরিকার এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে অত্যন্ত ভূকম্পন প্রবণ। এর আগের 1960 সালে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হয় লাতিন আমেরিকার দেশ চিলিতেই, যার মাত্রা ছিল 9.5, কেড়ে নিয়েছিল 6,000 মানুষের প্রাণ। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তেজনা মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। টার্গেট করেছে মিসাইল ও ড্রোন সংরক্ষণাগার এবং কয়েকটি রাডার স্টেশন। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলার কথা জানিয়েছে তেহরানও। আবারও আগ্রাসনের শিকার হলে আরও কঠোরভাবে মোকাবেলার হুমকিও দিয়েছে। এই সহিংসতার জবাব সহিংসতা দিয়েই হবে, পাল্টা হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের। যুদ্ধবিরতিতে সমঝোতা স্মারকের সইয়ের 10 দিন পার না হতে আবার উত্তেজনা। ইরানে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। 6টি এয়ারক্রাফট নিয়ে টার্গেট করেছে 4টি স্থান। আক্রান্ত হয়েছে সিরিক শহরের মিসাইল ও ড্রোন সংরক্ষণাগার। আঘাত এনেছে কয়েকটি রাডার স্টেশনেও। একদিন আগে হরমুজ প্রণালীতে ড্রোন হামলার শিকার হয় সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ। ইরান দায় স্বীকার না করলেও তেহরানের দিকেই অভিযোগের তীর ছোড়ে ওয়াশিংটন। বাণিজ্যিক নৌযানটিতে আঘাতের জবাব দিতেই ইরানে অভিযান চালানো হয়েছে, এমন দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের। পাল্টা জবাবের দাবি করেছে ইরানও। দেশটির বিপ্লবী গার্ডস আইআরজিসি জানিয়েছে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে এমন এলাকা টার্গেট করে হামলা চালিয়েছে তারা। আবার আগ্রাসন হলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেয়া হবে, এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। দুই দেশের চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সমঝোতা স্মারক নিয়ে কোনো মতভেদ থাকলে ফোন কলের মাধ্যমে সমাধানের কথাও বলেন। ইরানের এখনো কিছু সামরিক সক্ষমতা অবশিষ্ট আছে, তবে তা খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে আমাদের এখনো একটা লড়াই চলছে। তাদের কিছুটা সক্ষমতা আছে, কিন্তু তা খুব বেশি নয়। তারা কোনো কিছুই জয় করতে পারছে না, কিন্তু এখনো হামলা চালাতে পারে। হরমুজে একটি বড় জাহাজে এর মধ্যে হামলা চালিয়েছেও। 4টা ড্রোন ছুড়েছিল, 3টাই ধ্বংস করেছে, আরেকটি কিছু ক্ষয়ক্ষতি করেছে জাহাজের। ইসরায়েল ও লেবাননের মধ্যকার যেই কাঠামোগত চুক্তি, তাতে ক্ষুব্ধ হয়েছে হিজবুল্লাহ সমর্থকরা। শনিবার মধ্যরাতে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর পতাকা বৈঠকে পতাকা নিয়ে সড়কে নেমে বিক্ষোভ করেন তারা, এবং এ সময় চুক্তির সমালোচনা করে তারা স্লোগানও দেন। আলোচনায় হিজবুল্লাহর প্রতিনিধিরা না থাকায় তারা ক্ষুব্ধ। এছাড়া নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবিও জানান। তবে এরই মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন লেবানন থেকে এখনই সেনা সরাবে না তার দেশ। যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নতুন করে এই হামলায় প্রাণ গেছে পুলিশের 3 সদস্যের, বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার দেইর আল বেলার শরণার্থী শিবিরের প্রবেশদ্বারে হামলা হয়। নিহতরা সবাই নিরাপত্তা কর্মী। ফিলিস্তিনের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করে। এই হামলার তীব্র নিন্দা জানায় তারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল বছরই যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে তা তোয়াক্কা না করে বারবার হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। এছাড়াও যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা স্মারকের সব ফ্রন্টে ইসরায়েলি হামলা বন্ধের কথা উল্লেখ রয়েছে। লেবানন এবং গাজায় ইসরায়েলি চালানো এই আগ্রাসন হুমকির মুখে ফেলেছে মধ্যপ্রাচ্যের শান্তি। তীব্র গরমে অ্যালকোহল পানে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা উপেক্ষা করেই মদ্যপান চলছে, যার কারণে পানি শূন্যতা, হিটস্ট্রোক সহ নানা জটিলতায় হাসপাতালে ভিড় বাড়ছে। দিনভর অসহনীয় গরমের পর সন্ধ্যা নামতেই প্যারিসের সিন নদীর তীরে মানুষের ভিড়। উদ্দেশ্য একটু ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে নেয়া। কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছেন, কারো হাতে কোমল পানীয়। অবশ্য অ্যালকোহলের বোতলও কম চোখে পড়ছে না। তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ায় খোলা জায়গায় মদ্যপানে নিষেধাজ্ঞা দিয়েছে প্যারিস প্রশাসন। শরীরে অতিরিক্ত অ্যালকোহল প্রবেশে পানি শূন্যতা, হিট স্ট্রোক সহ নানা ধরনের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। সে কারণেই এই কড়াকড়ি। অবশ্য সরকারি নির্দেশনা মেনে চলতে আগ্রহী নয় অনেকেই। গত কয়েকদিন ধরে আমরা অফিসে বা বাড়িতে প্রায় বন্দি অবস্থায় সময় কাটিয়েছি, তাই বাইরে বেরিয়ে একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন অনুভূত হচ্ছে। আর উপভোগ করার জন্য ছোট 1 গ্লাস অ্যালকোহলের চেয়ে ভালো কিছুই হয় না।
দুঃসহ গরমে গৃহহীন মাদকাসক্তদের নিয়ে বিপাকে জার্মানি। এসব ঘরছাড়া মানুষগুলোর কাছে খাবার বা পানির চেয়েও গুরুত্বপূর্ণ মাদক। তাই প্রচণ্ড গরমে দ্রুত পানির শূন্যতায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছে তারা। বাড়তি চাপ তৈরি করছে হাসপাতাল কিংবা আশ্রয় কেন্দ্রগুলোতে। আমি চাই না এই তীব্র গরমে কেউ আমাদের দরজার সামনে অসুস্থ হয়ে পড়ুক বা অজ্ঞান হয়ে যাক, কিন্তু মাদকাসক্তরা খাবার বা পানি সংগ্রহের আগে মাদকের জোগান নিশ্চিত করতে চায়। ইউরোপে অনেক দেশে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। এই পর্যন্ত প্রাণহানির শিকার 3 শতাধিক মানুষ। চিকিৎসকদের আশঙ্কা তাপপ্রবাহে আরও বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। উদ্বোধনের মাত্র 2.5 বছরেই বিতর্কের কেন্দ্রে ভারতের আলোচিত রাম মন্দির। ভক্তদের দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে তোলপাড় চলছে। লুটপাটের দায়ে এরই মধ্যে অর্থ গণনার সাথে যুক্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন রাম মন্দির পরিচালনা ট্রাস্টের সাধারণ সম্পাদক সম্পত রায় ও ট্রাস্টি সদস্য অনিল মিশ্র। এদিকে বিরোধীদের অভিযোগ, দানের অর্থ চুরির সাথে জড়িত লাঘব বোয়ালদের রক্ষা করতে সাধারণ কর্মীদের গ্রেফতার করা হয়েছে। অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ নিয়ে কম বিতর্ক হয়নি। সংঘাত, সহিংসতা আর আলোচনা সমালোচনার পর 2024 সালে বেশ জমকালো আয়োজনে আলোচিত এই মন্দির উদ্বোধন করে বিজেপি সরকার। 2.5 বছর না পেরোতেই বিতর্কে জড়ালো রাম মন্দিরের নাম। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাবেক বিধায়ক পবন পান্ডে ভক্তদের দানের অর্থ আত্মসাতের অভিযোগ তোলার পর দেশটির রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। এরপর মন্দির পরিচালনার দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাবেক প্রধান হিসাবরক্ষক মহিপাল সিংহ দান সংগ্রহে অনিয়মের বিস্ফোরক দাবি তুলেছেন। মন্দিরের 35টির বেশি দান বাক্সে প্রতিদিন বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা ও রূপা জমা হয়, যা বেসমেন্টের কাউন্টিং রুমে গণনা করা হয়। অভিযোগ, এই টিমের কয়েকজন ভাউচারে অর্থের পরিমাণ কম লিখে বাকিটা সরিয়ে ফেলত। এরই মধ্যে গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। প্রাথমিক তদন্তের উপর ভিত্তি করে গ্রেফতার করা হয়েছে গণনার সাথে যুক্ত 8 কর্মীকে। বিরোধী দলের দাবি, সাধারণ কর্মীদের সামনে রেখে চুরির সাথে যুক্ত রাঘব বোয়ালদের রক্ষার চেষ্টা করা হচ্ছে। রাম মন্দিরে অনুদান কেলেঙ্কারি নিয়ে যে এফআইআর দায়ের করা হয়েছে তা নিছকই লোক দেখানো। স্পষ্টতই এর সাথে অনেক অপর মহলের লোক জড়িত। নিম্ন স্তরে কর্মীদের ওপর দোষ চাপিয়ে প্রভাবশালী ব্যক্তিদের আড়াল করা হচ্ছে। সারা দেশ থেকে মানুষ প্রভু শ্রীরামের মন্দিরে আসেন। এটি সাধারণ কোনো চুরি নয়, একে ডাকাতি হিসেবে অভিহিত করা যায়। আমাদের নেতা অখিলেশ যাদব এটি সামনে এনেছেন। তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। এমন কোন প্রতারণায় যদি কিছু মুসলমান জড়িত থাকতো তবে এতক্ষণে পুরো সম্প্রদায়কেই চোর আখ্যা দেওয়া হতো, এতক্ষণে বুলডোজারও নামিয়ে দেওয়া হতো। 2.7 একর এলাকা জুড়ে বিস্তৃত 3 তলা বিশিষ্ট রাম মন্দির এখন ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। প্রতি বছর মন্দিরটিতে যান আনুমানিক 5 কোটি দর্শনার্থী। যুদ্ধের মধ্যে আবারও বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 160 জন করে যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে উভয় দেশ। রুশ সেনাদের বেলারুশে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পর রাশিয়ায় ফেরত নেওয়া হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এরই মধ্যে বাড়ি ফিরেছে ইউক্রেনের সেনারাও। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এই বন্দি বিনিময় হয়েছে। 4 বছরের যুদ্ধে নিয়মিতই বন্দি বিনিময় করছে মস্কো, কিয়েভ। দুপক্ষের মধ্যে এটি 76 বারের মতো বন্দি বিনিময়ের ঘটনা। কমান্ডারের আদেশ অমান্য করলে কিংবা ঘুষ দিতে রাজি না হলে মাটির গভীরে আটকে রাখা হয়। আর রাশিয়ার ফ্রন্টলাইন যোদ্ধাদের অমানসিক নির্যাতনের পর হত্যা করে অন্তর্ভুক্ত করা হয় যুদ্ধের নিখোঁজের তালিকায়। সম্প্রতি সাবেক আর রুশ সেনার ভিডিওতে এমন অভিযোগ উঠে এসেছে, যেখানে সরাসরি প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা করে তার কাছে সত্য তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছেন ওই সেনা। এরই মাঝে তার এই ভিডিও প্রায় 1.25 কোটি মানুষ দেখেছে। সামরিক পোশাক গায়ে চাপিয়ে ভিডিওতে আসা এই রুশ সেনা যুদ্ধ করতেন ফ্রন্টলাইনে। রণক্ষেত্রে অর্জিত মেডেল বুকে ঝুলিয়েই নিজের সেনা কমান্ডারদের বিরুদ্ধে তুলেছেন গুরুতর সব অভিযোগ। রাশিয়ার ভোরোনেজ এলাকায় থাকা এই রুশ সেনার নাম আলেকজান্ডার লুনিন। শুক্রবার ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি। বলেন, ফ্রন্টলাইনের সেনা কমান্ডারদের হাতে চরম নির্যাতনের শিকার হচ্ছে যুদ্ধে অংশ নেওয়া হাজার হাজার সেনা। প্রেসিডেন্ট পুতিন, আপনি আমাকে ক্রেমলিনে আমন্ত্রণ জানালে আমি আপনার সামনে এমন কিছু তুলে ধরবো যে আপনার কোনো কর্মকর্তা আপনাকে বলবে না। আমি শুধু একা নই, এই বক্তব্যের সত্যতা পাবেন আরো অনেকের কাছে। পুতিন, আমি ক্লান্ত, ভয় নিয়ে বেঁচে থাকতে থাকতে আমরা ক্লান্ত।
সাবেক এই রুশ যোদ্ধা বলেন, কমান্ডারদের দেওয়া আত্মঘাতী আদেশ অমান্য কিংবা তাদের ঘুষ দিতে রাজি না হলে সেনাদের বন্দী করে রাখা হয় মাটির নিচের গর্তে, যেখানে অমানসিক নির্যাতন করে হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে কাগজে কলমে ওই সেনারা যুদ্ধে নিখোঁজ বলে প্রচার করেন কমান্ডাররা। Тысячи наших солдат сидят в зинданах. এই মুহূর্তে আমাদের হাজার হাজার সেনা মাটির গভীর সুড়ঙ্গে অমানসিক নির্যাতনের শিকার হচ্ছে, পচে মরছে। তাদের অপরাধ, তারা কমান্ডারের আত্মঘাতী নির্দেশ পালন করতে চায়নি, দেয়নি ঘুষের অর্থ। তাদের হত্যা করে যুদ্ধে নিখোঁজের তালিকায় ফেলা হচ্ছে। প্রেসিডেন্ট, দয়া করে এদিকে নজর দিন, না হলে এর পরিণতি খুবই ভয়াবহ হবে। শীঘ্রই আমি ক্রেমলিনে আপনার পাশে দাঁড়িয়ে কথা বলার সুযোগ না পেলে সেনারা ক্রেমলিনের দিকেই তাদের অস্ত্র তাক করবে। Самоубийственные приказы. এরই মাঝে লুনিনের ভিডিও পৌঁছেছে 1,20,00,000-এরও বেশি মানুষের কাছে। ভিডিওতে রুশ প্রেসিডেন্টের দিকে সরাসরি হুঁশিয়ারিও ছোড়েন এই সাবেক সেনা। বলেন, ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি টেলিভিশনে সাক্ষাৎকারের সুযোগ করে না দিলে ক্রেমলিনের দিকেই এবার বন্দুক তাক করতে বাধ্য হবে নিপীড়িত সেনা সদস্যরা। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে ক্রেমলিনের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন। যদিও ভিডিওর বিষয়বস্তু বেশ অদ্ভুত ও খাপছাড়া বলে মন্তব্যও করেন তিনি। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে কিউবা। এতে অংশ নিয়েছে সাধারণ জনগণ। দেশটির প্রতিরক্ষা দিবস কর্মসূচির অংশ হিসেবে মধ্য পশ্চিমাঞ্চলে এই মহড়া চালানো হয়। এতে সিভিলিয়ানদের দেওয়া হয় সামরিক প্রশিক্ষণ। এ সময় যুদ্ধের প্রস্তুতি হিসেবে গ্রেনেড নিক্ষেপ, মাইন স্থাপন, নিশানা ভেদের মতো কৌশল শেখানো হয়। আর সেই সাথে জরুরি অবস্থায় নিরাপদে সরে যাওয়া এবং প্রাথমিক চিকিৎসার মতো বিশেষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। গেল কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ঝুঁকিতে আছে দেশটি। যে কোনো প্রকার হামলা শক্তভাবে প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনাবাহিনী ও সাধারণ জনগণ। জাপানে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন ও আঞ্চলিক ঝড়। অতিমাত্রার বৃষ্টিপাতের ফলে ভূমিধসে 3 জন আহত হয়েছে, 1 জন নিখোঁজ। বুধবার থেকেই শুরু হয় দেশজুড়ে ভারী বর্ষণ। 2 দিনেই রেকর্ড করা হয় 350 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করে। অতিরিক্ত বৃষ্টিপাতে বেশ কিছু জায়গায় ভূমিধস দেখা দিয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ঝড়ের কারণে বন্ধ রয়েছে স্কুল, কলেজ। হাজার হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফ্রান্সের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো। শুক্রবার থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত, জানিয়েছে দেশটি। দীর্ঘদিনের উত্তেজনা ও সম্পর্কের চরম অবনতির পরে এই ঘোষণা এলো। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক মূল্যায়নের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার শর্তগুলো আর বজায় ছিল না। বুর্কিনা ফাসোর অভিযোগ, ফ্রান্স এখনও সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী গোষ্ঠীদের সমর্থন দিচ্ছে। তবে আগের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে প্যারিস। তবে বুর্কিনা ফাসো জানিয়েছে, এই সিদ্ধান্ত শুধু কূটনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে। দুই দেশের সাধারণ মানুষের সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী বাহরাইনে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। একই সঙ্গে কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতিও কমিয়ে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। মার্কিন প্রশাসনের 2 কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে এই অঞ্চলে কিছু সামরিক ঘাঁটি ইসরায়েলে স্থানান্তর করা হতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এসব হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর একাধিকবার আঘাতের মুখে পড়ে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হামলায় মার্কিন কমান্ড সদর দপ্তর সহ অন্তত 12টি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পেন্টাগন। এদিকে যুদ্ধ নিয়ে মার্কিন জনমতেও দেখা যাচ্ছে পরিবর্তন। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছে। এই চুক্তির আওতায় স্থায়ী শান্তি চুক্তির শর্ত নিয়ে আলোচনার জন্য 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই সমঝোতার পর কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, 60% মার্কিন ভোটার মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হয়নি। জরিপে আরও দেখা গেছে, চলমান যুদ্ধবিরতির পরও লক্ষ্য অর্জন নিয়ে মার্কিন জনগণের মধ্যে সংশয় রয়েছে। জরিপে অংশ নেওয়া 61% মানুষ মনে করেন, বর্তমান চুক্তি সত্ত্বেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এ বিষয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান 2 দলের সমর্থকদের মধ্যেই প্রায় একই ধরনের মতামত পাওয়া গেছে।
অধিকাংশের বিশ্বাস ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তুমুল তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন প্রযুক্তি জায়ান্টদের ওপর কোনো ইউরোপীয় দেশ টেক ট্যাক্স বা ডিজিটাল পরিষেবা কর আরোপ করলে সেই দেশের ওপর তাৎক্ষণিকভাবে 100% আমদানি শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে সহজ উপায়ে টাকা কামানোর চেষ্টা করছে এসব দেশ। সহজ কথায় ডিজিটাল পরিষেবা কর হলো গুগল, অ্যাপল, মেটা কিংবা অ্যামাজনের মতো বড় বড় সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন মার্কেট প্লেসগুলোর আয়ের উপর বসানো এক ধরনের বিশেষ কর। ফ্রান্স, ইতালি, স্পেন সহ ইউরোপের কিছু দেশ ইতোমধ্যেই 3% হারে এই কর আদায় করছে। আর 2026 সালে এই করের অজুহাত দেখিয়ে সাধারণ বিক্রেতাদের কাছে থেকে বাড়তি ফি আদায় করছে অ্যামাজন। যুক্তরাজ্যের উপর এর প্রভাব কি হবে? 2020 সাল থেকেই 2% হারে এই ডিজিটাল পরিষেবা কর চালু রয়েছে যুক্তরাজ্যে। যেসব ডিজিটাল ব্যবসার বৈশ্বিক আয় 50 কোটি পাউন্ড এবং যুক্তরাজ্যের ভেতরে 2.5 কোটি পাউন্ড ছাড়িয়ে যায়, তাদের এই কর দিতে হয়। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে ডিজিটাল পরিষেবা কর থেকে ব্রিটিশ রাজস্বে জমা পড়ে অন্তত 80 কোটি পাউন্ড। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, মার্কিন কোম্পানিগুলোকে নিশানা করার জন্য বড় ধরনের শুল্কের মুখোমুখি হতে হবে যুক্তরাজ্যকে। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কোনো দেশ এই কর আরোপ করলে যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের যে কোনো পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে। শুধু তাই নয়, এই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হলে বিদ্যমান সব দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। মাত্র কয়েকদিন আগেই একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এই চুক্তির সময় সাইপ্রাসের বাণিজ্য মন্ত্রী মাইকেল ড্যামিয়ানোস বলেন, ইইউ এর স্বার্থ বিঘ্নিত হলে দ্রুত ও যথাযথ পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। 2025 সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরই বিভিন্ন দেশের ওপর বড় শুল্ক চাপানোর চেষ্টা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। 2026 সালের ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপে ট্রাম্পের একটি প্রচেষ্টা বাতিল করে দেন মার্কিন সুপ্রিম কোর্ট। এতে থেমে নেই ট্রাম্প। সম্প্রতি জোরপূর্বক শ্রম বা ফোর্সড লেবার মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে ডজন খানেক দেশের ওপর 10 থেকে 12.5% পর্যন্ত নতুন শুল্ক ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথভাবে হামলা চালানোর পর দীর্ঘ 4 মাস ধরে উত্তাল বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য। অবশেষে সুইজারল্যান্ডে চলমান আলোচনার মাধ্যমে 60 দিনের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ব। দীর্ঘমেয়াদী চুক্তি হলে বিশ্বজুড়ে সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্ট হয়তো কমবে, কিন্তু গত 4 মাসের যুদ্ধ ও অনিশ্চয়তা কিছু খাতের জন্য এনে দিয়েছিল বিপুল মুনাফার সুযোগ। আল জাজিরার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই যুদ্ধের বাজারে মূলত জ্বালানি জায়ান্ট, প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা এবং ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যাংকগুলো এই যুদ্ধাবস্থাকে কাজে লাগিয়ে তাদের মুনাফা বাড়িয়েছে রেকর্ড পরিমাণে। যুদ্ধের বাজারে সবচেয়ে বেশি নগদ ডলার পকেটে পুড়েছে জ্বালানি খাতের কোম্পানিগুলো। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল ও এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম 1 লাফে 4 বছরের মধ্যে সর্বোচ্চ প্রতি ব্যারেল $126 গিয়ে ঠেকেছিল। পরবর্তীতে যুদ্ধবিরতির খবরে আবার $72 নেমে এসেছে। সৌদি আরামকো বছরের প্রথম প্রান্তিকে তাদের মুনাফা 25% বেড়ে $3,250 কোটি দাঁড়িয়েছে। তারা হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগরের পাইপলাইন ব্যবহার করে উচ্চ মূল্যে তেল বিক্রি করেছে। বিপির মুনাফা দ্বিগুণ বেড়ে $3.2 বিলিয়ন পৌঁছেছে। টোটাল এনার্জি মধ্যপ্রাচ্যে উৎপাদন ব্যাহত হওয়া সত্ত্বেও $5.4 বিলিয়ন মুনাফা করেছে। এছাড়া আমেরিকার ভেঞ্চার গ্লোবাল ও শেল অয়েল কোম্পানিগুলো স্পট মার্কেটে বেশি দামে গ্যাস বিক্রি করে বিপুল লাভ করেছে। ফেব্রুয়ারির শেষে হামলা শুরু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে হোয়াইট হাউসে বৈঠকে বসেন বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাতারা। ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ডিফেন্স ফান্ড এক ধাক্কায় $500 বিলিয়ন বাড়ানোর পর আরো $200 বিলিয়ন অতিরিক্ত তহবিল দাবি করেন ব্যবসায়ীরা।
ফলে লকহিড মার্টিন, বোয়িং, আরটিএক্স এবং নর্থরুপ গ্রুমেনের মতো কোম্পানিগুলো শেয়ার ও অর্ডার ব্যাকলগ রেকর্ড উচ্চতায় পৌঁছে। নর্থরুপ গ্রুমেনের অর্ডার ব্যাকলগ বর্তমানে রেকর্ড $9,560 কোটি ঠেকেছে। হরমুজ প্রণালীতে সংকটের কারণে বিশ্বব্যাপী প্রায় 7% ট্যাঙ্কার চলাচল ব্যাহত হয়, ফলে মালবাহী জাহাজের ভাড়া ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করে। ফ্রন্টলাইন ও ডিএইচটি হোল্ডিংসের মতো ট্যাঙ্কার অপারেটররা প্রতিদিন এক একটি জাহাজের জন্য $1 লাখ বেশি ভাড়া আদায় করেছে। অন্যদিকে বিমা কোম্পানিগুলো যুদ্ধ ঝুঁকি প্রিমিয়াম এক ধাক্কায় 5 গুণ বাড়িয়ে দেয়। আগে যেখানে জাহাজের মূল্যের 0.25% প্রিমিয়াম ছিল, তা বেড়ে সর্বোচ্চ 10% পর্যন্ত উন্নীত হয়। ফলে $100 মিলিয়ন একটি জাহাজের শুধু বীমা করতেই খরচ হয়েছে $1.5 মিলিয়ন। যুদ্ধের বাজারে তেল, মুদ্রা ও বন্ড বাজারে তীব্র ওঠানামাকে কাজে লাগিয়ে বিনিয়োগকারীদের পোর্টফোলিও পরিবর্তনের ফি থেকে বিপুল আয় করেছে আমেরিকার বড় ব্যাংকগুলো। আমেরিকার শীর্ষ 6টি বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান চেস, ব্যাংক অফ আমেরিকা, সিটিগ্রুপ, মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স এবং ওয়েলস ফার্গো 2026 সালের প্রথম 3 মাসেই সম্মিলিতভাবে $4,800 কোটি মুনাফা করেছে। এর মধ্যে শুধু জেপি মর্গানই আয় করেছে $16.5 বিলিয়ন। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল ইসরায়েল লেবানন সংঘাত। ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করিয়ে দিয়ে সেই গলার কাটাই এবার নামিয়ে ফেলেছেন ট্রাম্প। গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 26 জুন ওয়াশিংটনে একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল ও লেবানন। কি আছে এই চুক্তিতে? লেবাননে শান্তি ফেরাতে পারবে এই চুক্তি? দুপক্ষের মধ্যকার এই চুক্তিকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ভাষ্যমতে এই চুক্তির মূল লক্ষ্য হল লেবাননের পুরো ভূখণ্ডে সরকারের সার্বভৌম নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা, হিজবুল্লাহকে নিরস্ত্র করা, সংগঠনটির সামরিক অবকাঠামো ভেঙে দেওয়া। এরপর নিরাপদ মনে হলে নিজ সীমান্তে ফিরবে ইসরায়েলি সেনারা, যা বাস্তবায়ন হবে যুক্তরাষ্ট্র, লেবানন ও ইসরায়েলের সমন্বয়ে গঠিত একটি ত্রিপক্ষীয় সামরিক সমন্বয় গ্রুপের মাধ্যমে। অর্থাৎ চুক্তিটি হিজবুল্লাহকে নিরস্ত্র করলেও দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিতে ইসরায়েলকে বাধ্য করছে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত চুক্তির পূর্ণাঙ্গ কপি অনুযায়ী চুক্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ধাপে ধাপে। প্রথম ধাপে লেবাননের সেনাবাহিনী দেশের সব এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে তার আগে হিজবুল্লাহকে যাচাইযোগ্যভাবে নিরস্ত্র করতে হবে এবং তাদের সামরিক ঘাঁটি ভেঙে ফেলতে হবে। এরপরই ইসরায়েল ধাপে ধাপে লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। এক্ষেত্রে চুক্তির প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে 2টি এলাকা নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করা হবে এবং তাদের সামরিক অবকাঠামো সরিয়ে ফেলা হবে। এরপর লেবাননের সেনাবাহিনী পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিলে আন্তর্জাতিক সহায়তায় পুনর্গঠন কাজ শুরু হবে। বাস্তুচ্যুত মানুষ নিরাপদে বাড়ি ফিরবে। এই চুক্তিকে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের ভাষ্য, এই চুক্তির উদ্দেশ্য হল ইসরায়েলকে লেবাননের সব ভূখণ্ড থেকে প্রত্যাহার করা। যদিও এটি নতুন কোনো ব্যবস্থা নয়, বরং আগের চুক্তি ও জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবেরই ধারাবাহিকতা, যেখানে বলা হয়েছিল লেবাননের প্রতিটি অংশের নিরাপত্তার দায়িত্ব থাকবে দেশটির সেনাবাহিনীর হাতে, কোনো সশস্ত্র গোষ্ঠীর হাতে নয়। কিন্তু বাস্তবে এটা মানেনি ইসরায়েল। দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি রাজধানী বৈরুতেও হামলা শুরু করেছে তেল আবিব, দখল করেছে লেবাননের প্রায় 1/5 এলাকা। শুধু তাই নয়, চুক্তি স্বাক্ষরের দিনও দক্ষিণ লেবাননের মাইফাদাউন শহরে বিমান হামলা চালিয়ে 2 জনকে হত্যা করেছে ইসরায়েল। তাই এই চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন চুক্তি হলেও বাস্তবে এই সংঘাত বন্ধের সম্ভাবনা কম, কেননা ইসরায়েলের সংঘাত কেবল হিজবুল্লাহর সঙ্গেই নয়, লেবানন রাষ্ট্রের সঙ্গেও। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই লেবাননে অসংখ্যবার যুদ্ধ করেছে দেশটি। 1982 থেকে 2000 সাল পর্যন্ত দক্ষিণ লেবাননের একটি বড় অংশ দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা। তাছাড়া চুক্তি হলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার ব্যাপারে অনড় অবস্থানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষ্য, উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই এই যুদ্ধের উদ্দেশ্য।
হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের নিরাপত্তা হুমকি দূর না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা লেবানন ছাড়বে না। লেবাননের সঙ্গে ইসরায়েলের চুক্তির মূল কারণ হিজবুল্লাহ, অথচ আলোচনায় কোথাও নেই সংগঠনটি, যে কারণে হিজবুল্লাহ এই চুক্তি মানবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। কেননা হিজবুল্লাহ শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন থেকে চলে যেতে হবে। ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। চুক্তির পর সংগঠনটির মহাসচিব নাইম কাশেম আবারও এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক্ষেত্রে তাদের যুক্তি, ইসরায়েলকে বিশ্বাস করা যায় না, তাই লেবাননের সেনাবাহিনী যদি দেশ রক্ষায় ব্যর্থ হয় সেজন্য তাদের অস্ত্র রাখতে হবে। অন্যদিকে হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি বাস্তবায়নের জন্য যদি লেবাননের সেনাবাহিনী জোরপূর্বক ব্যবস্থা নেয় তাহলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। তাছাড়া এই চুক্তির বিতর্কিত দিক হলো হিজবুল্লাহকে নিরস্ত্র করা হলেও ইসরায়েলের লেবানন ছাড়ার নিশ্চয়তা নেই। তাই বাস্তবে এই চুক্তি শান্তি প্রতিষ্ঠা করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা থাকছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।